পিএসসি যেই ইন্টারভিউ কিন্তু রেজাল্ট কিন্তু চলেই আসবে এবার, আর কতদিন আর, তাই না? ভুয়ো রেজাল্ট বেরোচ্ছে হচ্ছে, এসব করতে করতেই অরিজিনাল রেজাল্ট চলে আসবে। তাহলে এটা কি লিখবো? এটা 2022 লিখবো না 2024 লিখবো না 2025 লিখবো? এটা তো বোঝা যাচ্ছে না। মানে এটা 2022 থেকে 22 থেকে এটা কন্টিনিউ চলছে, ঠিক আছে? মানে এটা চলবে। এটা এখন টিল কতদিন যাবে সেটা পরের ম্যাটার। যেটা ইন্টারেস্টিং ম্যাটার সেটা হচ্ছে যে এটার জন্য আমাদের ইন্টারভিউ ফেস করতে হবে। এবার বাজারে সবাই দেখছি ইন্টারভিউ খুলে বসেছে, সবাই ইন্টারভিউ দিতে ছুটছে। তো যে ছুটছো ছোট, কাউকে বাধা দেওয়ার নেই। যে ছুটো না তাকেও ঠেলাঠেলি করার কিছু নেই। কতগুলো জিনিস ইন্টারভিউর জন্য আমাদের লাগবে, সেইটা আগে আমাদেরকে রেডি করতে হবে। সমস্যাটা হচ্ছে যে বাজারে যেটা চলছে সেটা হচ্ছে যে 1-to-1 ডিসকাশন, যেটা লোকে ফোন করলে বলি যে হ্যাঁ দাদা কি করব, এই ব্যাপার, এই কোশ্চেন করলে কি বলবো। এটা একটা 1-on-1 ডিসকাশন হতে পারে। এগুলো মক ইন্টারভিউ কিন্তু কোনোটাই হচ্ছে না বাজারে যেগুলো চলছে। মক ইন্টারভিউ ওইভাবে হয় না। তুমি আমি দুজনে কোশ্চেন করছি, তুমি উত্তর দিচ্ছ। এখন আমি যদি কোশ্চেনটা একটা করার মাঝখানে তোমার সাথে ডিসকাস করি, বা ধরো কোশ্চেনটা করার মাঝে আমি একটু থেমে গেলাম, দিয়ে আর একটা সেকেন্ড কোশ্চেন ভাবছি, তাহলে সেই সময়টা ক্যান্ডিডেট কিন্তু সময় পাচ্ছে। অ্যাকচুয়াল ইন্টারভিউতে কিন্তু কোনোদিন এরকম হয় না। সেই জন্য কেউ মক ইন্টারভিউ নিচ্ছে মানে ছুটে চলে যাও না। অ্যাটলিস্ট তার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করো যে সে সালা কটা আগে গভর্নমেন্টে ইন্টারভিউ দিয়েছে। যদি না হয় সে ওই এক্সপিরিয়েন্সটা বলতে পারবে না, তাহলে ব্যাপারটা কি হবে, একটা গল্প করতে যাওয়ার মতন হবে। তুমি ভাবছো হয়তো মক ইন্টারভিউ হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। বিষয়টা কিন্তু মক ইন্টারভিউ ওইভাবে হয় না। অরিজিনাল ইন্টারভিউর যে প্রেসার, সেই প্রেসারটা যদি ফিলই না, তাহলে সেটা কোনো মক ইন্টারভিউই নয়, ঠিক আছে? মক ইন্টারভিউ যাওয়ার আগে বা অ্যাকচুয়াল ইন্টারভিউতে যাওয়ার আগে দুটো একই কেস। একটা ইমাজিনারি ঘটাচ্ছি আমরা, যে একটা হ্যাঁ দেখো মক ইন্টারভিউ হচ্ছে, অনেকজন মিলে বসেছি, তোমাকে ঘিরে ধরেছি, চাপ দিচ্ছি, দিয়ে সোজা জিনিস জিজ্ঞেস করছি, তুমি কিরকম রেসপন্স করছো, বিহেভ করছো। দ্যাট ইজ একটা পার্সোনালিটি টেস্ট। এবার এই পার্সোনালিটি টেস্টে কিন্তু তুমি ক্যাবলা না তুমি খুব স্মার্ট, এইটাই শুধু দেখা হবে কি এটা দেখা হবে না। তাহলে প্রধান একটা দিক থাকছে, সেটা হচ্ছে পার্সোনালিটি। এটা দেখা হবে, অবভিয়াসলি দেখা হবে, কিন্তু এর সাথে আরো কিছু জিনিস আছে। পার্সোনালিটি দেখা হবে, লেলা ক্যাবলা না স্মার্ট সেটা এখানে দেখা হবে, যে সে সবাইকে নিয়ে কাজকর্ম করাতে পারবে কিনা, ডিপার্টমেন্টে তার নিচে লোক থাকবে, তার উপরে লোক থাকবে, তো তারা সেই সমস্ত জিনিস হ্যান্ডেল করতে পারবে কিনা, এটা কিন্তু বিচার্য একটা বিষয়। দ্যাট ইজ পার্সোনালিটি একটা পার্ট আসবে। সেকেন্ড যে ব্যাপারটা আসছে যে তোমার এক্সপিরিয়েন্স। এখানে কেন ধরে নিচ্ছি, যে আমি ধরে নিচ্ছি যে আমি ক্যান্ডিডেট, আমি পরীক্ষা দিতে গেছি, আমার এক্সপিরিয়েন্স আছে। যার নেই তার এই সেক্টরটা বাদ যাবে। এক্সপিরিয়েন্স যদি আমার থাকে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে A4 সিট নিতে হবে কতগুলো। এবার কি করতে হবে, সাবজেক্ট লিখতে হবে এক একটা পেজে। কি করব, ধরো এক্সপিরিয়েন্স, এটা আমার একটা সিট, এটা কি, এটা হচ্ছে ধরো আমার, আমি ধরে নিচ্ছি যে কংক্রিট, ঠিক আছে, এটা হচ্ছে কংক্রিটের সিট। আচ্ছা, আবার ধরো আমার এখানে আছে আরসিসি সিট, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো আমার এখানে আছে হাইওয়ে সিট। কেন? কারণ আমি পিসিসি রাস্তা বা বিটুমিনাস রোড ফোড করেছি। আচ্ছা বেশ, তাহলে এইখানে এইটা হয়ে গেল আমার। ধরো এরকম সাবজেক্ট আছে যে আমি বিল্ডিং এর বা রোডের কাজ করেছি, কেউ ইরিগেশনে, কেউ পিএইচি, যে যেরকম হবে। তো সেই রকম আমি সিট গুলো বানিয়ে এবার কি করব, যেমন কংক্রিটের ক্ষেত্রে আমি 1 নম্বরে দেখবো যে কি করেছি আমি। তাহলে আমি দেখবো এখানে যে কংক্রিটের কি তৈরি করেছি। তাহলে কংক্রিটের যদি আমার শুধু পিসিসি রোড হয়, তাহলে সেটা কংক্রিটের এখানে কিছু পার্ট আসবে, হাইওয়েতে কিছু পার্ট যাবে। ধরো কংক্রিটের রাস্তা, তাহলে আমি ক্যাম্বার কত দেব, তাহলে সেটা হাইওয়ে পার্টে চলে গেল। আবার কংক্রিটের রাস্তায় আমি কি সিমেন্ট ইউজ করেছি, কত স্লাম ভ্যালু রেখেছিলাম, যে গ্রেডে আমি সিমেন্ট করাচ্ছি সেখানে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কত, বা হচ্ছে যে যদি আমি কোনো স্ল্যাব বা কলাম এই সমস্ত কাস্টিং করছি, তার রিকোয়ার্ড স্লাম ভ্যালু কত, সেখানে কত কত কভার দিতে হয়, সেখানে ম্যাক্সিমাম মিনিমাম যে স্পেসিং এর যে ব্যাপারগুলো আছে, ম্যাক্সিমাম ডায়া মিনিমাম ডায়ার যে ব্যাপারগুলো আছে, তাহলে ডেভেলপমেন্টাল লেন্থের যে ব্যাপারগুলো, এইগুলো সমস্ত কিছু আমি এই পার্টটা সেটা চলে যাবে আরসিসি তে। নিয়ে আমাকে দেখতে হবে যে আমি যা যা কাজকর্ম করেছি, যে বা হয়তো ধরো আমি অফিসে কি করি, এস্টিমেট করি, টেন্ডার করি, তাহলে আমার একটা এখানে আর একটা টার্ম আসবে যে এস্টিমেশন বা সিসিবি। এস্টিমেট অ্যান্ড সিসিবি, এখান থেকে আমার এস্টিমেটিং টেন্ডারিং এর কিছু ব্যাপার থাকতে পারে, সেখানে পিডব্লিউডি শিডিউল উঠে আসতে পারে। আচ্ছা, আরসিসি করতে গিয়ে 456 উঠে আসতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স কি কি টপিক। আচ্ছা, পিসিসি রোড হতে গেলে কংক্রিটের পর্যায়ে কি পড়ছে, হাইওয়ে পর্যায়ে কি পড়ছে।
আমি বিটুমিনাস রোড করেছি, তাহলে কংক্রিট আরসিসি তে কিছুই পড়ছে না, ডাইরেক্ট হাইওয়েতে চলে যাচ্ছি। তাহলে ওখানে আমি কি করিয়েছি, আমি ধরো জিএসবি করি, আমি ধরো ডাব্লিউবিএম করিয়েছি, তাহলে আমার জিএসবি করিয়েছি আমাকে সেই সম্পর্কে নলেজ রাখলেই হবে এটা কিন্তু নয়। তাহলে আমাকে সেখান থেকে সয়েলের কম্প্যাকশন টেস্ট জানতে হবে। আচ্ছা, সেখান থেকে আমাকে যদি দেখা যায় যে অ্যাডমিক্সচার বা জিও ফাইবারের কোনো গল্প করেছি কিনা, তাহলে সেই সব জানতে হতে পারে। আচ্ছা, এইদিকে আমাকে হাইওয়ে আর মেটেরিয়াল কি কি হয়, মানে ধরো বেস কোর্স হিসাবে কি কি ইউজ করা যায়, প্রেজেন্টলি কি ইউজ হয়, কোনটা কিরকম কস্টিং, ট্যাগ কোড কি, সিল কোড কি, সফেনিং পয়েন্ট কি, বিটুমিনের যে বিভিন্ন টেস্ট, এগ্রিগেটের যে বিভিন্ন টেস্ট, এই সমস্ত যে ভ্যালুগুলো আছে, ক্যাম্বার, সুপার এলিভেশন, গ্রেডিয়েন্ট, হ্যান ত্যান, মানে রোড জিওমেট্রিক্স পার্টটা, রোড মেটেরিয়াল পার্টটা, এই দুটো আমাকে হিউজলি জানতে হবে, তাহলে ভালোভাবে জানতে হবে। তাহলে আমার এইখানে এক্সপিরিয়েন্স থেকে একটা ফান্ডা উঠে আসবে যে কটা কি সাবজেক্ট আমার এখান থেকে কভার করছে। কেসটা বোঝা গেল? এর রিলেটেড আমি এখানে লিখছি এরকম করে যে 456 উঠে আসবে, এর রিলেটেড পিডব্লিউডি শিডিউল উঠে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে এখানে যে গল্পগুলো হলো এক্সপিরিয়েন্স নিয়ে, এইটা যখন আমার সাজানো হয়ে গেল, তখন আমি বলছি যে একটা জিনিস করতে, সেটা হচ্ছে চয়েস লিস্ট। এখন বলবে দাদা চয়েস লিস্ট কি হিসাবে বানাও? কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। তোমার যে ডিপার্টমেন্টটা মনে হচ্ছে খোঁজ খবর নিয়ে জেনেছো যে এই ডিপার্টমেন্টটা তুমি যেতে চাইছো, তা তুমি সেখানে যাও। তুমি বলবে যে দাদা আমার কোনো সোর্স নেই, আমি কোনো খোঁজ খবর নিও না। আমরা পিএসসি যখন ভরেছিলাম 2016 যে পিএসসি ভরেছিলাম, তা আমার মুখার্জি পিডব্লিউডি ফার্স্ট চয়েস দেওয়া ছিল, দুজনা পিডব্লিউডি হয়েছে, জয়েন করিনি, ওখানে যাইনি। এখন কথা হচ্ছে যে জয়েন করলে পিডব্লিউডিতে প্রচুর কাজ হয়, প্রচুর কাজ হওয়ার জন্য কি হবে, সেখানে তোমার সারা বছর একটা ওয়ার্কলোড থাকে। এবার লোককে বলতে ভালো লাগবে যে আমি দাদা পিডব্লিউডি তে চাকরি করি, এটা বলতে ভালো লাগলে তুমি পিডব্লিউডি যাও, কাজ করতে ভালো লাগে পিডব্লিউডি যাও, চেষ্টা বুঝতে পারছো? কিন্তু ওখানে কাজ হবে সারা বছর। এবার যদি কেউ ধরো একটু একটু লেদা টাইপের লোক, যে অত সারা বছর অত আমার যা মাইনে দেয় মোটামুটি কাজকর্ম হবে, ও ঠিক আছে, তাহলে সে হয়তো ইরিগেশন দেবে, এই বর্ষা হবে, বাঁধ ভেঙে যাবে, তবে হয়তো কাজ হবে, নাহলে হবে, নাহলে কম কম হবে। তো কোথায় কিরকম ভাবে কি হয় সেটা, এবার ধরো পিডব্লিউডি হলো তোমার বাড়ির কাছে হয়তো পোস্টিং পেতে, কিন্তু ইরিগেশন হলো তোমাকে তিস্তা ব্যারেজ দিল, মানে এইটা কিন্তু আবার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। তো সুতরাং অত আমার চিন্তা করে এখন থেকে লাভ নেই, আমার আগে একটা চাকরি হোক, আমার পার্মানেন্ট পোস্ট, আমাকে মাইনেটা দিক, এইটা আমার কাছে অনেক। এইবারে চয়েস লিস্টে যদি কারো ফ্যাসিনেশন আছে যে আমি পিএইচই কে ফার্স্টে রাখবো, 2 নম্বরে ইরিগেশন, 3 নম্বরে পিডব্লিউডি দিতে পারো। কেউ ভাবছো যে আমি পিএইচই তে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমি ওইটাই চয়েস লিস্টে ফার্স্টে দিতে পারো। আবার কেউ ভাবছো যে না পিএইচই তে তো কাজ করছি, আমার এখানে এতটা ভালো লাগছে না, তো আমি ইরিগেশনটা ফার্স্ট চয়েস দেবো, আমার ওটাতে স্ট্রেংথ আছে, আমি ওখানে যেতে চাই, সে ফার্স্ট চয়েসে ওটা দিতে পারো। এবার যদি কেউ জিজ্ঞাসা করে যে দাদা তুমি এটা ফার্স্ট চয়েস দিয়েছো, সেকেন্ড চয়েস, জেনারেলি এরকম করে জিজ্ঞেস করে না এরকম, তবুও তর্কের খাতিরে ধরে রাখছি যে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হলো যে ফার্স্ট চয়েসে আপনি এইটা দিয়েছেন কেন, এনি ডিপার্টমেন্ট, তাহলে সেখানে আমাকে সেটা বলতে হবে যে স্যার আমি ওই ডিপার্টমেন্টে যেতে চাই, ওখানে কাজের অনেক স্কোপ আছে, আমি বিভিন্ন রকম কাজ শিখতে চাই, সেই জন্য দিয়েছি। এটা হতে পারে। কেউ এটা বলতে পারে যে না স্যার আমি 1 নম্বরে দিয়েছি ইরিগেশন, 2 নম্বরে পিএইচই, মানে এরকম নয় যে ইরিগেশনের সাথে বেশি ভালোবাসা আছে বা পিএইচির সাথে শত্রুতা, এরকম তো নয়, মানে বলবো না এরকম ভাবে, মানে আমি জিনিসটা বলছি আর কি। তা আমি ওখানে যেটা দিয়েছি যে স্যার চয়েস লিস্টে যে এই ডিপার্টমেন্ট গুলো ইনিশিয়ালি দেওয়া আছে, এবার এই ডিপার্টমেন্টে না হলে এটা বা এটা, ওইটা নিয়ে আমার কোনো ফ্যাসিনেশন নেই যে এটাতেই যেতে হবে এই জন্য এটা ফার্স্ট চয়েস, এরকম বা। তাহলে যার যেটা কারণ সে সেটা ডেসক্রাইব করবে, যে হ্যাঁ যদি জিজ্ঞেস করে তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলে যে এই কারণে আমার এরকম ভাবে সাজিয়েছি আমি, এইটা যেন আমার নিজের কাছে ক্লিয়ার থাকে, আমি এটা যেন জিস্টে ব্যাপারটা বলতে পারি, গ্যাজাপুরি গল্প না শুনি। তাহলে এইটা গেল আমার চয়েস লিস্টের ব্যাপার। তারপরে এবার যেটা আসছে সেটা কি, একটা কোশ্চেন আসতে পারে যে ধরে নিলাম আমার এক্সপিরিয়েন্স নেই, আমি হয়তো ফ্রেশার ক্যান্ডিডেট, তাহলে আমাকে এটা কোশ্চেন হতে পারে যে আচ্ছা আপনি পড়াশোনায় করেছেন, প্রিপারেশনে নিয়েছেন, তাহলে আপনি বলুন আপনার ফেভারিট সাবজেক্ট। তাহলে এখানে যদি আমাকে ফেভারিট সাবজেক্ট জিজ্ঞেস করে, এবার যে কাজ করেছে তাকেও এটা জিজ্ঞেস করতে পারে, বা যে ফ্রেশার্স তাকে তার ফেভারিট সাবজেক্ট জিজ্ঞেস না করে ডাইরেক্ট আমি সয়েল থেকে কোশ্চেন করবো, ডাইরেক্ট সার্ভে থেকে কোশ্চেন করবো, এটাও করতে পারি। কিন্তু আমরা ধরে রাখছি যে যদি ইফ আমাকে কোশ্চেন করে যে ভাই তুমি তোমার ফেভারিট সাবজেক্ট কি সেটা বলো, তাহলে আমি কিভাবে বলবো, কিভাবে নির্বাচন করব, সেটা আমাকে ঠিক করতে হবে। যে আমি পার্টিকুলার একটা সাবজেক্টকে ফেভারিট হিসাবে তুলে ধরবো কিনা, নাকি একটা গ্রুপ অফ সাবজেক্টকে ফেভারিট বলে যে আমার স্যার এই গ্রুপটা করতে ভালো লাগে এইভাবে তুলে ধরবো কিনা, নাকি আমি স্যার সব সাবজেক্টই কম বেশি পড়েছি, আপনি স্যার আপনার চয়েস থেকে জিজ্ঞাসা করুন, আমি আমার দিক থেকে চেষ্টা করবো, আমি এটা বলবো কিনা, এইটা প্রত্যেককে নিজেকে ঠিক করতে হবে। এবার ফেভারিট সাবজেক্ট যদি আমি যাই বলি, আইদার একটা সাবজেক্ট বলি অথবা একটা গ্রুপ বলি,
তাহলে আমাকে সেই ক্ষেত্রে যদি আমি একটা গ্রুপ অফ সাবজেক্ট বলছি তাহলে আমাকে 1 2 3, যে ধরো আমি বলতে চাইছি আরসিসি কংক্রিট বিএমসি, এই যে কনস্ট্রাকশন রিলেটেড, যেটা হয়তো আমার এক্সপিরিয়েন্সও আছে, আবার আমার সাবজেক্ট গুলোর উপর দখলও আছে, কাজও করি, সুতরাং ওই জায়গাটা পড়ে নিয়ে আমি তাহলে এইটাই ফেভারিট সাবজেক্ট বলি, তারা এটা বলতে পারে। আবার কেউ ভাবলো আমার তো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমার এই সাবজেক্টটা আমার স্ট্রেংথ অফ মেটেরিয়াল স্ট্রেংথ আছে, এর সাথে আমার কি হচ্ছে যে ইরিগেশন পিএইচ এইটাতে স্ট্রেংথ আছে, তাহলে তারা ফেভারিট সাবজেক্ট এইভাবে বলতে পারে। এছাড়া আমার ইরিগেশন হাইড্রোলজি বা ইরিগেশন পিএইচ এটা আমার ফেভারিট সাবজেক্ট, কারো ইরিগেশন যদি হয় তাহলে সে ইরিগেশন বলতে পারে। কিন্তু যেটাতে তার দখল আছে, যেটা সে বলতে পারবে, সেটাকেই যেন আমি ফেভারিট হিসেবে তোমার সামনে তুলে ধরছি, মানে আমি এটাই এক্সপেক্ট করবে তুমি যে আচ্ছা দাদা যেহেতু বলছে এটা ওনার ফেভারিট সাবজেক্ট, তার মানে এইখান থেকে জিজ্ঞেস করলে উনি নিশ্চয়ই কিছু বলতে পারবেন বা বুঝিয়ে জিনিসটা আমাকে ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবেন, এইটা তিনি এক্সপেক্ট করবেন তোমার অপোজিটে যে থাকবে ইন্টারভিউয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমি ফেভারিট সাবজেক্ট একটা যা হোক একটা মন মতো একটা মনে এলো বলে দিলাম, এরকম নয়, আমি ঠিক করে রাখছি এখন থেকে, এবং আমি সেই সাবজেক্টটাকে খেটে সেই সাবজেক্টটাকে রেডি করে সেটাকে তুলে নিয়ে যাব, যে যাতে করে আমি যখন এটাকে ফেভারিট সাবজেক্ট বলছি আমি সেখান থেকে আমার যতটা সম্ভব আমি সেটা রিপ্রেজেন্টেশন দিতে পারি প্রপারলি। ঠিক, তাহলে এই যে টোটাল যে ম্যাটারটা হলো, কি কি এলো, একটা হচ্ছে পার্সোনালিটির ব্যাপার, যে আমি প্রচুর গেঁজাবো কিনা, গল্প করবো কিনা, নাকি আমি টু দা পয়েন্ট কথা বলবো। কেউ কেউ কোশ্চেন করে যে কি পরে যাব, জিন্স পরে যাবো না ফর্মাল প্যান্ট পরে যাবো, তাহলে তাকে বললো তুমি লুঙ্গি পরে যাও। হ্যাঁ, এইটা সব মানে এইগুলো কোনো কোশ্চেন না, দাড়ি রেখে যাবো না দাড়ি কেটে যাবো, এইগুলো কোনো কোশ্চেন না, এগুলো পার্সোনালিটির কোনো পার্টি নয়, এগুলো পার্সোনালিটির কোনো পার্ট নয়। হ্যাঁ, তুমি এখন যদি চুলকি বসানো জামা পরে বিয়ে বাড়ির মতন সেই পার্টি ড্যান্সের মতন তুমি যদি যাও, তাহলে সেটা নিশ্চয়ই দৃষ্টিকটু লাগবে ওই পরিপ্রেক্ষিতে। এবার এইটুকু নিশ্চয়ই বোঝার মতো কমন সেন্স আমাদের সবার আছে, তা ওই সব জিনিস নিয়ে জিজ্ঞাসা করে লাভ নেই, যে চুল দাড়ি ড্রেস বেস হ্যান ত্যান, ওগুলো সবাই জানে, যে একটা ইন্টারভিউ দিতে গেলে কিভাবে যেতে হয় এটা সবাই জানে। তাহলে এই একটা ব্যাপার কি এখানে এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন। পার্সোনালিটিতে যদি কাজ করার থাকে, যে আমি হয়তো তো করি, মানে আমি বলছি না আমি হয়তো তোতলা, আমি তাদের কথা বলছি না, সেটা তাদের সমস্যা হয়, সেটা তাদেরকে আমি ছোটও করছি না। আমি বলছি যে আমি ওরকম কোনো প্রবলেম নেই, কিন্তু কিছু একটা চাপে পড়ে গেলে আমার হয়তো কথা বেরোয় না, আটকে যায়, কিছুটা বলে তারপরে বাকিটা বলবো অন্য হয়তো কোশ্চেন চলে এসে এটা চাপা পড়ে গেল। এইরকম জিনিস যদি হয় তাহলে কমিউনিকেশনটা আমাকে ডেভেলপ করতে হবে। এখানে ডেভেলপ করার কি কি আছে? কমিউনিকেশন ডেভেলপ করা মানে গড়গড় করে কথা বলে যাওয়া নয়। ধরো আমি কোন একটা ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে যাচ্ছি, এখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনি ওই পুরোনো ডিপার্টমেন্ট আপনি ছেড়ে দেবেন কেন? এবার তখন আমি কি করলাম, পুরোনো ডিপার্টমেন্টের বদনাম করতে শুরু করলাম। তাহলে আমি বলছি এইটাও কমিউনিকেশন প্রবলেম। তুমি তোমার ওই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে যাবে কেন, তবে তুমি তোমার কোনো পজিটিভ ওয়ে খোঁজো বলা, যে আমার এই ডিপার্টমেন্টের থেকে আমার এই ডিপার্টমেন্টে গেলে আমার এই এনহ্যান্সমেন্ট হবে, তা তুমি সেদিক দিয়ে যেতে পারো, রাদার দ্যান কি তুমি ওই ডিপার্টমেন্টের বদনাম করছো। তাহলে এই জিনিসটা স্টপ করতে হবে, তাহলে এইগুলো করা যাবে না। দ্যাট ইজ হচ্ছে কমিউনিকেশনের উপর কাজ করতে হবে, যে আমি কি বলছি কতটা বলছি, যে কথাটা বলে দেওয়ার পর আমি আবার ভবিষ্যতে জড়িয়ে পড়বো না তো, মানে ওইটা লেঙ্গুর ধরে আমাকে আবার একটা জিনিস নিয়ে যাবে না তো, তাহলে সেই রকম কথাবার্তা বলবো না, বিতর্কিত মন্তব্য করবো না। এই সমস্ত জায়গায় তোমাকে বললো যে আচ্ছা তুমি বলো যে সিঙ্গুরের যে কারখানা হয়েছিল, তাহলে এখানে যে টাটারা যে জমি নিয়েছিল, তাহলে এইটা কি ঠিকভাবে হয়েছিল নাকি ঠিকভাবে হয়নি? মানে তোমাকে বললো যে সিপিএম সরকার ঠিক ছিল না মমতা সরকার ঠিক ছিল, বা টাটা গোষ্ঠী ঠিক ছিল নাকি মমতা সরকার ঠিক ছিল নাকি বামফ্রন্ট ঠিক ছিল, তখন তুমি কোনো দলের হয়ে যাবে না। এই দ্যাট ইজ হচ্ছে কমিউনিকেশন। তোমাকে কি করতে হবে, তোমাকে নিরপেক্ষতা বলতে হবে যে না, বামফ্রন্ট সরকার যে জমি দিয়েছিল সেখানে জমির যে অধিগ্রহণ নীতি সেখানে কিছু গোলযোগ ছিল, সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে। সেকেন্ডলি যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির দিক থেকে, মমতা ব্যানার্জি হয়তো যখন কোর্ট কেসটা জিতে গেছিলেন তখন তিনি হয়তো ট্রাই করতে পারতেন যে ওখানকার যারা অনিচ্ছুক ছিলেন তাদের কাছে আরেকবার কমিউনিকেট করা, যে অ্যাট প্রেজেন্ট কি করতে চান, সেইভাবে টাটা গোষ্ঠীকে কমিউনিকেট করিয়ে সেখানে কারখানাটা চালু করার ব্যবস্থা হয়তো তিনি করতে পারতেন। টাটা গোষ্ঠী হয়তো কিছুটা সমঝোতা করতে পারতো, মানে এরকম যদি হতো তাহলে আমাদের ক্ষেত্রে বেটারমেন্ট হতো। এখন প্রত্যেকের দিক থেকে কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে যেটা কারণে হয়নি। মানে আমি কারোর দলের হয়ে যাব না, আমি মনে মনে যাই ভাবি না কেন, কিন্তু আমি ওখানে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে আমি কোনো দলের হয়ে যাব না। আমাকে একটা নিউট্রাল পজিশন দিতে হবে, যে এইটার এই দিক আছে ঠিক ভুল, এইটারও কিছু এই দিক আছে ঠিক ভুল, মানে এইটা আমি জাজমেন্ট দিতে যাব না। তো এইটাই টপিকটা বলতে চাইছি, যে কমিউনিকেশনের যে ব্যাপারটা সেইটা।
একটা প্রশ্ন আসবে এখান থেকে, যেটা পড়ে থাকলো 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ধরে নেওয়া যাক যে এখানে আরেকটা পয়েন্ট খুললো কি, যে আমাকে তর্কের খাতিরে ধরে নিচ্ছি, কারণ এক্সপিরিয়েন্স থাকলে 10টা কোশ্চেনের মধ্যে 6টাই এক্সপিরিয়েন্স থেকে হয় জেনারেলি, এটাই ট্রেন্ড। এখন এক্সপিরিয়েন্স থেকে আমি ধরে নিচ্ছি, ধরলো না তর্কের খাতিরে, আমার এক্সপিরিয়েন্স আছে বাট ধরলো না। ফেভারিট সাবজেক্টও জিজ্ঞেস করলো না, কি করলো, এনি সাবজেক্ট টার্গেট করলো, হুট করে এনি সাবজেক্টে ঢুকে গেল। হতে পারে যে আমাকে দেখা যাচ্ছে যে কোন সাবজেক্ট নিয়ে, ধরো আমার এক্সপিরিয়েন্স কি কি আছে জিজ্ঞেস করছে না, ফেভারিট সাবজেক্ট কি জিজ্ঞেস করছে না, এই ডিপার্টমেন্ট কেন চয়েস লিস্টে রেখেছেন জিজ্ঞেস করছে না, আমাকে ডাইরেক্ট গেলাম, ঢুকলাম, আমাকে বললো যে আচ্ছা বলুন তো ভয়েড রেশিও নাম শুনেছেন, বললাম হ্যাঁ শুনেছি, বলুন আপনি ভয়েড রেশিও বলতে কি বোঝেন। যেই উত্তর দিলাম সাথে সাথে হয়তো কোশ্চেন এলো যে আচ্ছা ভয়েড রেশিওর যে ভ্যালিড রেঞ্জ এটা কত হয় এবং কেন হয়, এটা আপনি আমাকে বুঝিয়ে বলুন। ব্যাপারটা আমি বোঝাতে পারছি, মানে আমার দরকার নেই ও সমস্ত কিছু করার, যে আমি এই সমস্ত কিছু থেকে ধরবো না, আমি এনি সাবজেক্ট টার্গেট করবো। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি তো এক্সপিরিয়েন্স দিয়েছেন, আচ্ছা আপনি আমাকে বলুন যে লেভেল স্টাফে যে লিস্ট কাউন্ট হয় সেটা কত। কেসটা বুঝতে পারছো? এবার তুমি তো সার্ভের উপর হয়তো কাজ করোনি, তুমি এক্সপিরিয়েন্সে সেটা পড়লে না, সার্ভে মেবি তোমার ফেভারিট সাবজেক্টও নয়, ডিরেক্টলি চয়েস লিস্টে শুধু ফিল্ড সার্ভে ম্যাচ করে যায় এরকম কোনো ডিপার্টমেন্টও নেই, তাহলে ফিল্ড সার্ভেটা হয়তো তুমি স্কিপ করে গেছিলে, অথবা হাইড্রোলিক্সটা হয়তো তুমি স্কিপ করে গেছিলে। এইবারে দেখা গেল ওখান থেকে যে 2, 3, 4টে কোশ্চেন করে দিল, আর তুমি পরপর মিস করতে করতে গেলে তোমার কিন্তু ওখানে কিন্তু নামটা গন্ডগোল হয়ে যাবে, নামটা ফেল করে যাবে। তাহলে আমার মাথায় এটা রাখতে হবে যে যদি আমাকে যে কোনো সাবজেক্টের যে কোনো জায়গা থেকে ধরে, আমি গেছি কিসের জন্য, পিএসসি জেই দিতে, তাহলে জেইর যেটা সিলেবাস সেই অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের যেটা বেসিক্স আছে সেইটা যেন আমি কুইক রিভিশন অ্যাটলিস্ট করে যাই, যাতে করে ওখানে কিন্তু ফ্যাসাদে না পড়তে হয়। তাহলে দ্যাট ইজ হচ্ছে এনি সাবজেক্ট এইটাকে কুইক রিভিশনে রাখতে হবে। যারা যারা আমাদের এনএস ব্যাচে জয়েন করে আছে, মানে ফুল কোর্স থেকে তোমাদের এই ব্যাচ থেকে যারা যারা অলরেডি এনএস ব্যাচেও আছে, তারা বিষয়টা কিন্তু বুঝতে পারছে, তারা কিন্তু বেনিফিটটা বুঝতে পারছে। ফুল কোর্স থেকে ডিটেল করছে কোনগুলো, যাদের যা এক্সপিরিয়েন্স আছে সেই পার্টটা ডিটেল এটা ফুল কোর্স থেকে করে নিচ্ছে, ফেভারিট সাবজেক্ট ফুল কোর্স থেকে করে নিচ্ছে, চয়েস লিস্টে যে ডিপার্টমেন্ট দিয়েছি সেখানকার যদি কোনো সাবজেক্ট থাকে বা এই দুটোর সাথে সেটা ম্যাচিং হোক বা নন ম্যাচিং হোক, বাট সে সেইটার সাপোর্ট ওখান থেকে পাবে। এরকম করে আমি ধরে নিচ্ছি যে ফেভারিট সাবজেক্ট, চয়েস লিস্ট, এক্সপিরিয়েন্স থেকে 6টা সাবজেক্ট হয়তো তুমি ভালোভাবে রেডি করে তুলতে পারবে। বাকি 6টা কিন্তু ছেড়ে যাও না, বাকি 6টাকে কিন্তু তুমি অ্যাটলিস্ট কুইক রিভিশনটা দিয়ে যাও, যে যাতে করে ওখান থেকে নমিনাল কোশ্চেন আসলে আমি যেন অ্যাটেম্প্ট করতে পারি, হাঁ করে তাকিয়ে থাকবো না তখন। তাহলে এটা হচ্ছে কুইক রিভিশন। ব্যাপারটা বুঝে দেখো, স্প্যানটা বুঝে দেখো, স্প্যানটা বুঝে দেখো ভালো করে। 2022 সালে পরীক্ষাটা ফর্ম বেরিয়েছে, ঠিক? তাহলে তার আগে 2017 এইটার ভ্যাকেন্সিতে লাস্ট পরীক্ষা হয়েছে পিএসসি জেই। তাহলে 17 থেকে এলাম কত 2022-এ, 5 ইয়ার্স টাইম লাগলো। এখনো পর্যন্ত প্রসেসটা যেটা চলছে 22 থেকে 23, 23 থেকে 24, মানে এখনো যেটা চলছে সেটা হচ্ছে 2 ইয়ার্স প্লাস। আমার টোটাল কত হলো 7 ইয়ার্স। 7 বছর ধরে আমরা পিএসসি কিন্তু কোনো এখনো পর্যন্ত পরীক্ষা আর কিছু নেই। তাহলে এখন বিষয় হচ্ছে যে ইন্টারভিউর জন্য যখন আমি কারোর সামনে গিয়ে বসছি, কোনো ইন্টারভিউয়ারের সামনে, তার আগে আমাকে এনসিওর করতে হবে যে আমি এই 5টা যে টপিকের উপর কথা বলছি, যে সেইখানে এখানে কিন্তু অনলি কমিউনিকেশন আছে এরকম নয়, এর মধ্যে কিন্তু কিছু জিনিস থাকে, যে তুমি ওভার থিঙ্ক করো নাকি তুমি রিয়েলিস্টিক, তুমি স্মার্ট নাকি তুমি লালা ক্যাবলা, মানে এরকম অনেক কিছু জিনিস কিন্তু এই পার্সোনালিটির মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এই যে টোটাল 5টা জিনিস যেটা বললাম, এইটা এনসিওর করে যদি আমি না যাই, তাহলে মক ইন্টারভিউ দিতে যাওয়া, গল্প করতে যাওয়া একই ব্যাপার। আবারও বললাম যে বাজারে যেটা চলছে, 1-on-1 ডিসকাশন কখনো মক ইন্টারভিউ ইকুইভ্যালেন্ট নয়। সেই জন্য ছোটাছুটি যে করতে চাইছো করো, আবারও বলছি যে করতে চাইছো না করো না, এটা তোমাদের নিজের নিজের ব্যাপার। কিন্তু আমি এই জিনিস কটা 5টার উপর আমি নিজের দখলদারি রাখতে পেরেছি কিনা, এটা এনসিওর করলে তোমার অ্যাকচুয়াল ইন্টারভিউ ভালো হতে বাধ্য। যা কন্ডিশনে আছো তুমি তার থেকে বেটার পারফর্ম করবে যদি তুমি এই 5টা দিককে খেয়াল রাখো। তাহলে এইটা তোমাকে আগে এনসিওর করতে হবে যে তুমি এইটার উপর কতটা দখল আগে রাখতে পেরেছো।
দেন প্রশ্ন আসছে মক ইন্টারভিউ, তখন আবার ওইটা বাঁচার ব্যাপার যে মক ইন্টারভিউ কি এটা রিয়েলি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো ভালো থাকবে সবাই। ব্যাস এইটুকুই ইন্টারভিউ নিয়ে, এইটুকুই বলার, এর বেশি কিছু বলার নেই। আপাতত এই কটা জিনিসের উপর আমরা ফোকাস রাখবো, কারণ 7 বছর ধরে আমরা রগ রাখছি, যারা হয়তো কেউ 2-3 বছর এসছো তারা ব্যাপারটা ফিল করতে পারবে না এখনই, যারা 7 বছর ধরে রগ রাখছে তারা কিন্তু এই মর্মটা জানে। সেই জন্য বলছি যে এই পজিশনটা কিন্তু এখন হাল ছেড়ে বসে থাকার সময় নয়। রেজাল্ট বেরোচ্ছে না এইটা ভেবে কিন্তু ফ্রাস্ট্রেটেড হওয়ার সময় নয়। এইটা একদম এই 5টা টপিককে নিজে রেডি করে পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে থাকা, এবং এইটা যখন আমার চান্স আসবে তখন যেন আমার কোনোভাবে মিস না হয়, এইটা এখন থেকে এনসিওর করা।